হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রার 7 নম্বর সেটের যে স্কুল আছে কামারপুকুর আর কে মিশন এমপি স্কুল এইচএস, এই স্কুলের পেজ 142-এর যে সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। এক দাগের কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে 1 নম্বর কোশ্চেন দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে যে অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়। অর্থমূল্যের 10% মানে 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়। অ্যান্সার হবে 2 গুণ। ঠিক আছে, যে অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়, সেটা হচ্ছে 2 গুণ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 1.023 তার আবৃত্তি দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আবৃত্তি দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে রুলসটা একবার তোমরা ভালো করে দেখে নাও। কী করবে, যে সেই সংখ্যাটা বসিয়ে সমান দিয়ে মাঝখান বরাবর দাগ টানবে। ওকে, টেনে উপরে আমরা কী লিখবো, এই পুরো সংখ্যাটা লিখে নেব। পুরো সংখ্যা কী আছে, 1023 অর্থাৎ 1023। এবার কি করব, মাইনাস করব যে কটা সংখ্যা তোমার আবৃত্তি দশমিক সংখ্যা নেই। তাহলে 10-এর মাথায় আবৃত্তি দশমিক সংখ্যা নেই, তাহলে 10 সংখ্যাটা আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে পুরো সংখ্যা থেকে আমরা কি করব, 10 বাদ দিব, বাই। এবার কি করব, দেখো যে এই আবৃত্তি দশমিক সংখ্যায় কটা সংখ্যার মাথায় আবৃত্তি দশমিক সংখ্যার চিহ্ন আছে, দুটো। তার মানে দুটো 9 নেব। জয়টা সংখ্যার মাথায় আবৃত্তি দশমিক সংখ্যা থাকবে, তয়টা আমরা কী নেব, 9 নেব। এবার দেখবে যে দশমিকের পরে এবং আবৃত্তি দশমিক সংখ্যার আগে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার জন্য একটা 0। তার মানে কী বুঝলাম, যে প্রথমে আমরা কী করবো, পুরো সংখ্যাটা বসিয়ে দেবো, বিয়োগ করবো যে সংখ্যাটার মাথায় আবৃত্তি দশমিক সংখ্যা নেই সেটা বিয়োগ করবো, বাই যে কটা সংখ্যার মাথায় আবৃত্তি দশমিক সংখ্যা থাকবে সে কটা 9 নেব। আর দশমিক সংখ্যার পরে এবং আবৃত্তি দশমিক সংখ্যার আগে কয়টা সংখ্যা আছে সেটা দেখবো। যদি একটা থাকে তো একটা 0, দুটো থাকে তো দুটো 0 নেবো। তো এখানে যেহেতু একটাই সংখ্যা আছে তাই একটা 0। তাহলে কী পাচ্ছি দেখো, যে 1023 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে পাবো 1013/990। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি কীরূপ হবে। অ্যান্সার হবে বক্রতল। একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি হবে বক্রতল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। 1 নম্বর প্রথম বলেছে যে পি এর 2/3 অর্থাৎ 2p/3 এবং কিউ এর 3/5 তাহলে কিউ এর 3/5 অর্থাৎ 2q/5 3q/5 বিয়োগফল বলছে এই দুটার বিয়োগফল এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়। তাহলে এক্স এর অর্ধেক মানে কি, x/2, এর অপেক্ষা এই টার্মটা বৃহত্তর নয় অর্থাৎ বড় নয়, তাই নট গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হবে এরকম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে কোনো ছাত্র 25 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে। তাহলে শতকরা নম্বর পেয়েছে কি, যে 25 নম্বরের পরীক্ষায় সে 20 পেয়েছে, তাহলে 20/25 গুণিত 100 শতকরা প্রকাশ করতে বলেছে। সে পেয়েছে 25-এর মধ্যে 20, তাহলে 20/25 ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমরা কী পাবো, 80%। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রোমান সংখ্যায় লেখো। 99 এবং 79কে রোমান সংখ্যা লিখতে বলেছে। তো 99-এর রোমান সংখ্যা হবে XCIX আর 79-এর রোমান সংখ্যা লেখা হবে LXXIX। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 1 লিটার 1 হেক্টোলিটারের কত অংশ। তো প্রথমে আমরা বলবো যে 1 লিটার সমান কত হেক্টোলিটার। 1 লিটার সমান হচ্ছে 1/100 হেক্টোলিটার। তাহলে 1 লিটার 1 হেক্টোলিটারের কী বলো তো, 1-এর 100 অংশ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ এবং একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর্গত। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আর একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি এবং একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর্গত। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ মান হচ্ছে 60 ডিগ্রি এবং একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হচ্ছে কত? 45 ডিগ্রি। আর এই দুটোর কী বের করতে বলেছে আমাকে? অন্তর বের করতে বলেছে বা বিয়োগফল বের করতে বলেছে। 60 - 45 সমান কী হবে? 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে দুটি সমতল পরস্পরকে ছেদ করলে ড্যাশ উৎপন্ন হয়। তো দুটি সমতল পরস্পরকে ছেদ করলে একটা সরলরেখা উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের অন্তর্গত। যে এক প্রবৃদ্ধ কোণের 1/4, তাহলে প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের মানের অন্তর্গত। তাহলে একটা প্রবৃদ্ধ কোণের ক্ষুদ্রতম মানটা কত? একটা প্রবৃদ্ধ কোণের ক্ষুদ্রতম মানটা কত সেটা আমাকে প্রথমে দেখতে হবে। সেটা হচ্ছে যে 181 হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কাকে বলা হয়? প্রবৃদ্ধ কোণ হচ্ছে সে সকল কোণকে বলবো যাদের মান 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, সেগুলোকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তো সেই প্রবৃদ্ধ কোণের ক্ষুদ্রতম যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে 181। তাহলে 181 কী বলেছে? 1/4। তাহলে 1/4, 181 গুণিত 1/4 সমান কত পাচ্ছি? 45.25। এবং বৃহত্তম মানের, তো বৃহত্তম মানটা কত? প্রবৃদ্ধ কোণের বৃহত্তম মান হচ্ছে কত? 359। 359 তার 1/4 মানে কি? 1/4। ক্যালকুলেশন করে আমরা পাবো 89.75। আর এই দুটো কী করতে বলেছে? আমাদের অন্তর বের করতে বলেছে। তাহলে অন্তর সমান হবে 89.75 মাইনাস 45.25 সমান 44.5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক দাগ কমপ্লিট। এবার আমরা আসছি 2 দাগের নিয়ে, ঠিক আছে? এবং 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 দাগের কোশ্চেনগুলো বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে যে 0.9 আবৃত দশমিক সংখ্যা এবং 0.09 আবৃত দশমিক সংখ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করো, অর্থাৎ বিয়োগফল বের করতে বলেছে। তো 0.9 মাইনাস 0.09 সমান সমান আমরা লিখতে পারবো এই আবৃত দশমিক সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কী পাবো? 9/9। কারণ পুরো সংখ্যাটা বসে গেল বাই একটা মাত্র সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা, তাই 1/9 হয়ে গেল। যেহেতু দশমিক সংখ্যার পরে এবং আবৃত দশমিক সংখ্যার আগে কোনো সংখ্যা নাই, তার এক্ষেত্রে কিন্তু কোনো 0 হবে না। মাইনাস সেকেন্ডটার জন্য কী পাবো? 9/90 পাবো, কারণ পুরো সংখ্যাটা বসে গেল 9, বিয়োগ 0 বিয়োগ করলে 9ই থাকবে, বাই একটা সংখ্যার মাথায় আবৃত সংখ্যা আছে তাই একটা 9 এবং দশমিক সংখ্যার পরে এবং আবৃত দশমিক সংখ্যার আগে একটা সংখ্যা আছে তাই একটা 0। 9/90 সমান কী পাচ্ছি? যে 1 - 1/10। তাহলে কী পাবো? 10 লসাগু করলে 10 - 1 সমান 9/10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যদি আমরা দশমিকে করতে যাই তো দশমিক করলে কী হবে? 0.9 হবে। ওকে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশ তা দশমিকে প্রকাশ করো। এখানে বলে দিয়েছে যে 1 টন সমান হচ্ছে 1000 কিগ্রা। তাহলে 1 টন সমান যদি 1000 কিগ্রা হয় তাহলে 2 টন সমান কত হবে? 2 টন সমান হবে 2000 কিগ্রা। তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম, তো 2 কুইন্টাল 7 কিলোগ্রাম, তাহলে 2 কুইন্টাল সমান কত? 2000 কিগ্রা। তাহলে 2 গুণিত 100 প্লাস 7 কিগ্রা, যে 2 টন সমান হচ্ছে 2000 কিগ্রা পেলাম। তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম, তো 2 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? 2 কুইন্টাল সমান হচ্ছে 200 কিলোগ্রাম, ঠিক আছে? প্লাস 7, তাহলে কী পাচ্ছি? 207 কিলোগ্রাম। তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম সমান পেলাম না 207 কিগ্রা। তাহলে 207 ভাজক 2000 সমান হচ্ছে এতটি, ঠিক আছে? তাহলে আমাদের যেটা কোশ্চেনের অ্যান্সার যেটা চেয়েছে যে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশ তা দশমিকে প্রকাশ করতে বলেছে, তো সেটা হবে এটা, ঠিক আছে? 207 ভাজক 2000 সমান 10.1035। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো
কোনো পরীক্ষায় 7 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, মোট পরীক্ষার্থী 35 জন হলে শতকরা কত জন কৃতকার্য হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু সেট 6 অর্থাৎ আগের যে সেটটা আছে সেই স্কুলের কোশ্চেনের 3 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, পেজ হচ্ছে 141। তোমরা সেখান থেকে এই অঙ্কটা অ্যান্সারটা একবার দেখে নিও কীভাবে করা আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 4 নম্বর বলেছে যে 24 মিটার, এর অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, যে 24 মিটার লম্বা রাস্তার দুই প্রান্ত সহ সমান দ্রুতে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দ্রুত বের করতে বলেছে। ধরলাম যে এটা একটা তোমার একটা রাস্তা, যেখানে রাস্তার দু সাইডে তোমার কটা গাছ লাগিয়েছে, তোমার 15টি গাছ লেগেছে। তো 15টা গাছ লাগানোর পরে দেখবে যে আমরা যে এই দুটোর যে মাঝখানে যে জায়গাটা আছে সেটা দূরত্ব বের করতে বলেছে। তো দূরত্বটা দেখো কটা, 14টা কিন্তু হচ্ছে ফাঁকা হচ্ছে, ঠিক আছে। 15টা গাছ লাগানোর পরে এদের মাঝখানে কটা দিয়ে হচ্ছে, 14টা হচ্ছে। তাই কি করব, 14 দিয়ে আমরা 24কে ভাগ করব। তো 14কে 24 দিয়ে ভাগটা তোমরা একবার দেখে নাও। যে 24কে ভাগ করতে গিয়ে দেখো প্রথমে আমরা কি 1 দিয়ে দিয়েছি, তারপরে 7 দিয়ে, তারপরে আবার 1, তারপরে 4, তারপরে 2, তারপরে 8, তারপরে 5, তারপরে আবার ঘুরে ফিরে গিয়ে দেখো তো এই সংখ্যাটাই আসবে 714285, ঠিক আছে। তোমরা একবার ভাগটা একবার তোমরা দেখে নাও, ঠিক আছে, কত দিয়ে যাচ্ছে, কত সংখ্যা হচ্ছে। কে এই বরাবর আস্তে আস্তে তোমার দেখো তাহলে দুটি গাছের দূরত্ব হয়ে যাবে তোমার কি বলো তো 1.714285 মিটার, কারণ এই সংখ্যাটা বারবার আবার আসতে থাকবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভাগটা তোমরা একবার দেখে নাও। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। তো আমরা ধরে নিলাম যে 6/7 সঙ্গে এক্স যোগ করতে হবে। যদি এক্স যোগ করি 6/7 সঙ্গে আমরা এর গুণের সঙ্গে যদি আমরা এক্স যোগ করি তাহলে যোগফলটা এতটি হবে। তাহলে 6/7 গুণিত 3, এখানে বলে দিয়েছে 6/7 3 গুণ, তাহলে 6/7 গুণিত 3 এইটার সঙ্গে এক্স যোগ করেছি, তো এক্স প্লাস এক্স ইজিক্যাল টু 2 পূর্ণ 6/7 হবে, এটা বলে দিয়েছে শর্তানুসারে, ঠিক আছে। তাহলে বা কী পাবো, তাহলে 318/7 প্লাস এক্স ইজিক্যাল টু 7 এর মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে কী পাবো, 7 দিয়ে 14, 14 আর 6 কত 20, তো 20/7। তাহলে এক্স সমান কী পাবো, 20/7 মাইনাস এই টার্মটাকে সমান উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে -18/7। তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে হবে, তো লসাগু কত হবে, নিচে যেহেতু দুটোতে 7 আছে লসাগু 7ই হবে। তাহলে 7 লসাগু গেলে তাহলে কী হবে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 20 গুণ করলে কী পাবো 20 পাবো। তাহলে 20 মাইনাস এখানেও সেম 18, তাহলে কী পাবো 2/7। তাহলে অতএব 6/7 3 গুণের সঙ্গে আমরা যদি 2/7 যোগ করি তাহলে যোগফলটা হয়ে যাবে কত, 2 পূর্ণ 6/7। ওকে, নেক্সট কোশ্চেন দেখো যে কোন সংখ্যাকে তার 0.25 অংশ বাড়ালে এতটি হবে। ধরলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, ধরলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স তো আছেই, এক্স সংখ্যাটাকে তার এতটি অংশ বাড়ালে, তাহলে কত অংশ বাড়াচ্ছি, এক্স গুণিত 0.25 অংশ বাড়াচ্ছি, ইজিক্যাল টু কত দেওয়া আছে 75। তাহলে এক্স প্লাস এক্স গুণিত এটাকে 10 মিনিটটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী পাবো, 25/100 = 75। তাহলে 4×25 কত 100, তাহলে এক্স প্লাস কী পাচ্ছি x/4 ইজিক্যাল টু 75। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, তো ভগ্নাংশের যোগ করলে কী পাবো, লসাগু কী হয়ে যাবে, লসাগু হয়ে যাবে 4। তাহলে 4, তাহলে কী পেলাম, তাহলে কী পাবো 4 লসাগু, তাহলে 4x প্লাস এক্স মানে কি 5x, তাহলে 5x/4 ইজিক্যাল টু কত 75, বা 5x ইজিক্যাল টু কী পাবো 4 × 75, তাহলে x সমান কী পাবো 4 × 75/5, এখানে কত 5 × 75 আর 4 × কত 60, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 60 হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আসি নেক্সট কোশ্চিনে, ঠিক আছে। নেক্সট কোশ্চিনে ইম্পর্টেন্ট কোশ্চিন, এই টাইপের কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, তো তোমরা একবার ভালো করে শিখে নাও। বলেছে যে একটি শহরের লোক সংখ্যা দেওয়া আছে তোমার এতটি, যদি পুরুষের সংখ্যা হয় এতটি তবে উক্ত শহরে মহিলাদের সংখ্যাকে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা প্রকাশ করো। তাহলে ওই গ্রামে মোট জনসংখ্যা দেওয়া আছে এতটি, তার মধ্যে পুরুষের সংখ্যা দেওয়া আছে এতটি, তো মহিলার সংখ্যা পূর্ণসংখ্যা পূর্ণিতকে বের করতে বলেছে, তো মহিলার সংখ্যা জানা নাই, তো প্রথমে আমাকে কী করতে হবে, মহিলার সংখ্যাটা বের করতে হবে। তো শহরটির মোট লোক সংখ্যা হচ্ছে এতটি জন, পুরুষের সংখ্যা এতটি জন, তাহলে মহিলার সংখ্যা কত হবে, তাহলে মোট জনসংখ্যা থেকে যদি পুরুষের সংখ্যাটা বাদ দিলে তো আমরা মহিলার সংখ্যা পেয়ে যাব। তাহলে পুরুষের সংখ্যা মাইনাস মোট জনসংখ্যা মাইনাস পুরুষের সংখ্যা বিয়োগ করলে আমরা কী পাবো, এতটি পাবো, ঠিক আছে।
1,36,436 জন। ওকে, এবার এটাকে বলেছে যে এটাকে হাজারের কাছাকাছি গুণিতকে পূর্ণসংখ্যায় প্রকাশ করতে বলেছে। তো হাজারের কাছাকাছি করতে গেলে আমরা কি করব, হাজারের গুণিতক আকারে লিখব। তো 1,36,436কে আমরা লিখতে পারবো কি 1,36,000 প্লাস 436। তাহলে এই সংখ্যাটা দেখো এবার, এটা তো হাজারের গুণিতক হয়ে গেল, কিন্তু এই সংখ্যাটা আমার কি থাকছে, এক্সট্রা থাকছে। এবার কার গুণিতকে বের করতে বলেছে, হাজারের কাছাকাছি গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে বলেছে। তো হাজারের অর্ধেক কত, 500। তাহলে এবার এই সংখ্যাটা দেখব, যদি 500 থেকে বেশি হয়, যদি 500 বা 500 থেকে বেশি হয় তাহলে 1000 যোগ করব, আর যদি এটার সঙ্গে 1000 যোগ করব, আর যদি 500 থেকে ছোট হয় তাহলে এটার সঙ্গে আমরা কী যোগ করব, 0 যোগ করব। যেহেতু এই সংখ্যাটা 500 থেকে ছোট, তাই এর সঙ্গে কী যোগ করতে হবে, 0 যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, মহিলাদের সংখ্যা হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত, 1,36,000। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 5 বছর পরে রামের বয়স হবে ওয়াই বছর। এখানে বলে দিয়েছে যে 5 বছর পরে রামের বয়স হয়ে যাবে ওয়াই বছর, বর্তমান বয়স দেওয়া নেই, বলছে 5 বছর পরে ওদের বয়সটা ওয়াই বছর হবে। বর্তমান থেকে 15 বছর পরে রামের বয়স কত হবে এবং 5 বছর আগে রামের বয়স কত ছিল সেটা বের করতে বলেছে। তো অঙ্কটা ভালো করে বুঝবে কি, যে আমরা ধরে নিলাম যে রামের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। যদি রামের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে 5 বছর পরে রামের বয়স কত হবে, এক্স প্লাস 5 বছর। রামের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে 5 বছর বয়স কত হবে, এক্স প্লাস 5 বছর। আর এই 5 বছর বয়সের কত দেওয়া আছে এখানে বলো তো, ওয়াই বছর দেওয়া আছে। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, এক্স প্লাস 5 ইজিক্যাল টু ওয়াই। তাহলে এখানে লিখলাম শর্ত কি, এক্স প্লাস 5 ইজিক্যাল টু ওয়াই। তাহলে বা এক্স ইজিক্যাল টু কী পাবো, ওয়াই মাইনাস 5। তাহলে রামের বর্তমান বয়সকে কত পেয়ে গেলাম, ওয়াই মাইনাস 5 বছর। আমাকে বের করতে বলেছে যে বর্তমান বয়স থেকে 15 বছর পরে তার বয়স কত হবে। তাহলে বর্তমান বয়স কতবার, ওয়াই মাইনাস 5 বছর। তাহলে 15 বছর পর কী হবে, এই পাতাটা তোমরা বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তার সঙ্গে নেক্সট যে পাতাটা আছে সেটাও বাদ দিবে, এই পাতাটাও বাদ হবে। ওকে, তাহলে আসছি আমরা যে এবার 15 বছর পর বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে অতএব 15 বছর পরে রামের বয়স কত হবে, বর্তমান বয়স তো ছিল কত, বর্তমান বয়স ছিল ওয়াই মাইনাস 5। তার 15 বছর পর বলছে মানে কি, প্লাস 15। তাহলে ওয়াই মাইনাস 5 প্লাস 15 বছর সমান সমান কী পাবো, ওয়াই প্লাস 10 বছর। এবং 5 বছর আগে রামের বয়স কত ছিল, বর্তমান বয়স কত, ওয়াই মাইনাস 5। তাহলে 5 বছর আগে তার বয়স কত ছিল, তাহলে 5 বছর আগে বয়স কত ছিল, তাহলে 5 বাদ দিলে পেয়ে যাবো বর্তমান বয়স থেকে। তাহলে ওয়াই মাইনাস তো বর্তমান বয়স, মাইনাস 5 বছর। তাহলে কী পাবো, ওয়াই মাইনাস 10 বছর। কেন, কারণ দুটোতে কী আছে, মাইনাস আছে, আর একই রকম চিহ্ন থাকলে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, কিন্তু চিহ্ন ওটাই থাকবে। তাহলে মাইনাস 10 বছর। তাহলে 15 বছর পরে তার বয়স পেয়ে গেলাম কত, ওয়াই প্লাস 10 বছর। এবং 5 বছর আগে তার বয়স কত ছিল, ওয়াই মাইনাস 10 বছর। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো এবার। নেক্সট কোশ্চেন কী বলেছে, 9 নম্বর, যে প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয় যুক্তিসহ সত্য বা মিথ্যা লেখো। অ্যান্সার হবে মিথ্যা, কারণ ত্রিভুজাকার ভূমি কেবলমাত্র যে ত্রিভুজাকার হবে তা না, সেটা চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজাকারও হতে পারে। যে প্রিজম হলো এমন একটি ঘনক যার, এটা যুক্তি বলছি, প্রিজম হলো এমন একটি ঘনক যার দুটি সমান এবং সমান্তরাল ভূমি থাকে। প্রিজম এমন একটা ঘনক যার দুটি সমান এবং সমান্তরাল ঘনক থাকে। এগুলো যে কোনো বহুভুজ হতে পারে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি। তাই প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হতে পারে না। অ্যান্সার হবে কী বলতো, মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 3টি অসমাপতিত সরলেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। অ্যান্সার হবে 3টি বিন্দুতে ছেদ করে পারে। নেক্সট বলছে সরলেখাংশটি সমপতিত হলে কতগুলি বিন্দুতে ছেদ করবে। অ্যান্সার হবে অসংখ্য বিন্দুতে ছেদ করবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। এবার 2 দাগ কমপ্লিট, এবার আমরা আসবো 3 দাগের, ঠিক আছে। তো 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে 3 দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আমরা কিন্তু সবটাই করব। প্রথম যে কোশ্চিনটা আছে দেখো, প্রথম কোশ্চিনটা ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন, ঠিক আছে, তোমাদের বইয়ের অঙ্ক এটা। বলেছে যে কোনো পরিবারের মোট যে মাসিক খরচ আছে তার
বলছে এতটি টাকা খাওয়ার জন্য খরচ করছে এবং এতটি টাকা অন্যান্য খরচ করছে কত, 5,900 টাকা। তাহলে খাওয়ার জন্য সে মোট খরচ করছে 4,750 টাকা। যত টাকা ও মাসিক আয় করছে, মাসে যত টাকা ইনকাম করছে, মাসে যত টাকা আয় করছে, তার মধ্যে সে 4,750 টাকা খাওয়ার জন্য খরচ করছে এবং বাকি খরচ যে অন্যান্য খরচ করছে সেটা হচ্ছে 5,900 টাকা। যদি তিনি খাওয়ার খরচটা 10% বাড়িয়ে দেয় এবং অন্যান্য খরচটা যদি 16% কমিয়ে দেয়, তবে মোট মাসিক কত খরচ টাকা হবে, মানে মাসে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে বলেছে। কখন? যখন 10% খাওয়ার খরচ 10% বাড়ানো যায় এবং অন্যান্য খরচটা 16% কমানো যায়, তখন মাসে কত টাকা খরচ হবে সেটা বের করতে বলেছে। তাহলে বর্তমানে মোট মাসিক খরচ কত? মোট মাসিক খরচ হচ্ছে যে 4,750 যোগ 5,900, এই দুটো যোগ করব। বর্তমানে মোট মাসিক খরচ হচ্ছে 4,750 প্লাস 5,900, এই দুটো যোগ করলে আমরা কী পাবো? 10,650 টাকা। এটা গেল আমাদের মোট মাসিক খরচ। ঠিক আছে, মানে অন্যান্য খরচ এবং খাওয়ার খরচ মিলে মোট খরচ হচ্ছে বর্তমানে 10,650 টাকা। ঠিক আছে, এবার যদি আমরা খাওয়ার খরচটা যদি 10% বাড়িয়ে দিই, যে খাওয়ার খরচ যদি 10% বাড়িয়ে দিই, তাহলে খাওয়ার খরচ হয়, খাওয়ার জন্য খরচ কত টাকা হবে? তাহলে আগে তো 4,750 টাকা ছিল, এখন কত বাড়ছে? 10% বাড়ছে, অর্থাৎ 4,750 গুণিত 10/100। তাহলে এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানকার শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 475। তাহলে 4,750 প্লাস 475 টাকা সমান সমান যোগ করলে কত পাবো? 5,225 টাকা। তাহলে 10% যখন বাড়িয়ে দিচ্ছি খাওয়ার খরচ, তখন খাওয়ার খরচটা হচ্ছে তোমার কত? 5,225 টাকা। ঠিক আছে, এবার যদি আমরা অন্যান্য খরচটা যদি 16% কমাই, তাহলে অন্যান্য খরচ যদি আমরা 16% কমে দিই, তাহলে অন্যান্য খরচ হবে এখন যে তোমার 5,900 টাকা তো খরচ ছিলই, আমরা কমাচ্ছি কত? 16%। কার মধ্যে? 5,900-র মধ্যে। তাহলে 5,900 মাইনাস 5,900 গুণিত 16/100, এখানকার দুটো শূন্য, এখানে দুটো কেটে যাচ্ছে। তাহলে 5,900 মাইনাস 16 আর 59কে গুণ করলে আমরা কত পাবো? 940 টাকা। তাহলে বিয়োগ করলে কত পাবো? 4,956 টাকা। তাহলে 10% কমানোর ফলে আমরা একটা অ্যামাউন্ট পেয়ে গেলাম, আর অন্যান্য খরচ 16% কমানোর ফলে আমরা খরচ পেয়ে গেলাম কত? 4,956 টাকা। তাহলে এখন মোট মাসিক খরচ কত হচ্ছে? এখন মোট মাসিক খরচ হচ্ছে তোমার যে 5,225 প্লাস 4,956 সালে সমান সমান কত হচ্ছে? 10,181 টাকা এখন বর্তমান খরচ। কখন? যখন 10% বাড়িয়ে দিচ্ছি এবং 16% তোমার অন্যান্য খরচটা কমিয়ে দিচ্ছি, তখন মোট মাসিক খরচ হচ্ছে তোমার 10,181 টাকা। তাহলে আগে কত টাকা খরচ হচ্ছিল? আগে তোমার খরচ হচ্ছিল কত? 10,650 টাকা। আর এখন খরচ হচ্ছে কত? 10,181 টাকা। তাহলে এখন তাহলে খরচ ওর বাড়ছে না কমছে? মোট মাসিক খরচ কী হবে? কমবে। মোট মাসিক খরচ কত? কমবে। কত কমছে? 10,650 থেকে 10,181 বাদ সমান সমান 469 টাকা, কিন্তু ওদের মাসিক খরচটা কমে যাচ্ছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন, এই কোশ্চিনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, নেক্সট কোশ্চিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন, তোমরা ভালো করে এটা কিন্তু দেখে নাও। ঠিক আছে, বলেছে যে একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এতটি জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা কত? তাহলে বলেছে যে একটা শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে একটা দেওয়া আছে, তো বার্ষিক যদি 10% করে, বছরে যদি 10% জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে? তো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে কত? 26,250 জন। যদি 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা হবে, আগে তো ছিল তোমার কত? আগে ছিল 26,250, তা ছিলই, তার সঙ্গে বাড়ছে কতটা? 26,250-এর কত? 4%। তাহলে কি 26,250 কিন্তু 4/100। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো এখানে? যে 525 এবং 2 পড়ে থাকছে, তাহলে গুণ করলে কী পাবো? 1,050 জন। তাহলে মোট কত হচ্ছে? 27,300 জন। তাহলে যদি 4% হলে, বার্ষিক 4% হলে যদি জনসংখ্যা বেড়ে যায়, তাহলে পরের বছর জনসংখ্যা হবে সেটা কত? 27,300 জন। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো 2 বছর পর জনসংখ্যা কত হবে? পরের বছর জনসংখ্যা তো পেয়ে যাচ্ছি যে 1 বছর পর জনসংখ্যা হচ্ছে তোমার 27,300। 2 বছর পর বের করতে বলেছে, কার মধ্যে? 27,300-র মধ্যে। তাহলে কত পার্সেন্ট? 4% বৃদ্ধি হচ্ছে। তাহলে 27,300 প্লাস 27,300 গুণিত 4/100, শূন্য শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য। তাহলে গুণ করলে করছি 1,092, যোগ করলে কত পাচ্ছি? 8,392 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হচ্ছে 27,300 এবং 2 বছর পর জনসংখ্যা হচ্ছে 8,392। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এরকমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, তোমরা ভালো করে একবার দেখে নিও। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3 নম্বর কোশ্চিন। ঠিক আছে, 3 নম্বর কোশ্চিন
এটা সেম একই কোশ্চেন। আমি এখান থেকে বলছি যে 3 নম্বর কোশ্চেন বলেছে যে ভালো করে পড়বে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির এতটি অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। তার কতটা সম্পত্তি ছিল সেটা জানা নাই, তার সম্পত্তির এতটি অংশ লাইব্রেরিতে দান করেন। যে বাকি সম্পত্তি মানে লাইব্রেরিতে দেওয়ার পরে যে অংশটা পড়ে থাকছে তার এতটি অংশ স্ত্রীকে দিচ্ছে, এবং বাকি যে আবার পড়ে থাকবে সেটি সেই জায়গাটা কী করছে, সেই সম্পত্তিটা তার 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে অখিলবাবু স্ত্রীকে এবং তার 2 ছেলের প্রত্যেককে কত অংশ করে সম্পত্তি দিল সেটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে অখিলবাবুর মোট সম্পত্তি হচ্ছে তোমার কত, 1 অংশ। অখিলবাবুর মোট সম্পত্তি আমরা ধরে নিলাম 1 অংশ। তাহলে সে 1 অংশের মধ্যে সে 1/4 অংশ কী করছে, দান করছে। তাহলে দান কত অংশ করছে, দান করছে 1/4 অংশ। তাহলে মোট সম্পত্তি ছিল 1 অংশ, দান করছে কত, 1/4 অংশ। তাহলে এখন আর কতটা জমি পড়ে যাচ্ছে, তাহলে এখন আর বাকি জমি থাকে সেটা হচ্ছে 1 - 1/4 সমান কত পাচ্ছি, 3/4 অংশ। তাহলে বাকি কত থাকছে, 3/4 অংশ। এই 3/4-এর মধ্যে আবার তার স্ত্রীকে দিয়ে দিচ্ছে কত, 1/6 অংশ। ঠিক আছে, তাহলে স্ত্রীকে কত দিচ্ছে, তাহলে স্ত্রীকে দিচ্ছে সে 3/4 গুণিত 1/6, কাটাকাটি করলে আমরা কী পাচ্ছি, 1/8 অংশ। তাহলে তার স্ত্রীকে কত দিচ্ছে, 1/8 অংশ দিচ্ছে। এবার হচ্ছে বাকি অংশটা, যে 3/4 অংশের মধ্যে বাকি যে অংশটা আছে তার বলছে সেই অংশটা তার 2 ছেলেকে 2 ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে বাকি কত থাকবে, বাকি থাকবে 3/4, 3/4 মাইনাস তার স্ত্রীকে যে অংশটা দিয়েছে সেটা, যে 3/4 - 1/8, এটা ক্যালকুলেশন করে আমরা কী পাবো, 5/8। তাহলে বাকি যে পড়ে থাকে সেটা কত, মানে তার স্ত্রীকে এবং লাইব্রেরিতে দান করে দেওয়ার পরেও তার সম্পত্তির যে অংশটা পড়ে থাকছে সেটা হচ্ছে 5/8 অংশ। ঠিক আছে, এই 5/8 অংশকে আবার তার 2 ছেলেকে সমান 2 ভাগে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। অতএব তার 2 ছেলের প্রত্যেককে সম্পত্তি দিলে সমান 5/8 ভাজক 2 অংশ সমান 5/8 গুণ করলে কী হবে, উল্টে যাবে, সমান 5/16 অংশ। তার 2 ছেলের প্রত্যেকটাকে দিচ্ছে কত, 5/16 অংশ দিচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে সরল করো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসে না। ঠিক আছে, কিন্তু এই যেহেতু প্রশ্নপত্রে দিয়েছে আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, কিন্তু এগুলো অঙ্ক নিয়ে তোমরা কিন্তু মোটেও চাপ নেবে না, এই ধরনের অঙ্ক কিন্তু আসে না, আসলে খুব খুব একদম কম। তো যেটা বলেছে সরল করতে বলেছে কীরকম, যে 62 গ্রাম 5 ডেসিগ্রামের 1/7/25 এটা একটা অংশ, মাইনাস 1/3/50 গ্রামের এতটি, তাহলে দুটো পার্ট আছে। তো প্রথমে আমরা কি করছি, যে এই 62 গ্রাম 5 ডেসিগ্রামকে গ্রামে নিয়ে চলে এসেছি। তোমরা যদি ডেসিগ্রামও নিয়ে আসতে পারতো। ঠিক আছে, এই সংখ্যাটাকে ডেসিগ্রামে নিয়ে আসতে এবং এই সংখ্যাটাকে কী করতাম, ডেসিগ্রামে নিয়ে আসতাম, তাহলে হতো। তো আমি কিন্তু গ্রামে নিয়ে চলে এসেছি, তাহলে 62 গ্রাম 5 ডেসিগ্রাম সমান সমান হচ্ছে 62.5 গ্রাম। ওকে, তাহলে অঙ্কটা টুকে দেখো, যে অঙ্কটা আমরা কী, যে একবার লিখে দিচ্ছি যে 62 গ্রাম 5 ডেসিগ্রাম সমান সমান হচ্ছে কি 62.5 গ্রাম। তাহলে সমান দিয়ে লিখছি যে 62.5 এর এটা সংখ্যাটাকে আমরা মিশ্র ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম, সবটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। ঠিক আছে, এবার দেখো কি করছি, যে এটাকে কিন্তু কাটাকাট করা যাচ্ছে। 25 দিয়ে আমরা ভাগ করলে আমরা কী পাবো, 2.5 পাবো। 2.5 এর 32 মাইনাস এটা থাকলো, আমার এখানে কাজ হচ্ছে কি, সলভ করার রুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ। তো এখানে আমরা 5/3 × 1/4 থাকলো ভাজক, এটুকুর কাজ প্রথমে করবো, যেখানে এখানে এর আছে, তাহলে কী পাবো, 5/6 পাবো। তাহলে এই দুটো আবার গুণ করলে আমরা কী পাবো, 80 পাবো। ঠিক আছে, 2.5কে যদি 32-এর সঙ্গে গুণ করি তাহলে আমরা 80 পাবো। মাইনাস এটা আমরা থাকলো, এখানে দেখো এই জায়গাটায় গুণ করলে আমরা কী পাবো, এই সংখ্যাটা উল্টে যাবে, 6/5 হয়ে যাবে। তাহলে 5/3 গুণিত 1/4 গুণিত 6/5, তাহলে 80 - 53/50 এটা পুরোপুরি কাটাকাটি করে আমরা পাবো শুধুমাত্র কত, হাফ পাবো। ঠিক আছে, তাহলে এবার কী করছি, 80 - 50/, কত, প্রথমে এর কাজ, তো 53/, কত, 50কে 2 দিয়ে গুণ করলে 100। তাহলে 80 - 50/100 মানে কি, 53কে 100 দিয়ে ভাগ করলে কী পাবো, 0.53। তাহলে 80 থেকে 0.53 বাদ দিলে কী পাবো, 79.47 গ্রাম। এটা কী পেলাম আমরা, গ্রাম এককে পেলাম। ঠিক আছে, কারণ প্রথমে আমরা ডেসিগ্রামকে গ্রামে নিয়ে চলে এসেছি। তাহলে আবার গ্রামকে যদি আমরা ডেসিগ্রামে প্রকাশ করতে, তাহলে কী হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 794.7। ঠিক আছে, তোমরা কিন্তু ডেসিগ্রামে অঙ্কটা করতে পারো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে, এটাও কিন্তু সলভ করতে বলেছে। ঠিক আছে, এই সলভটা তোমরা জাস্ট একবার দেখে নাও, আমি বলছি না, কারণ এই ধরনের সলভ কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না। ঠিক আছে, তো
তো তোমরা একবার জাস্ট দেখে নাও কীরকমভাবে করছি। যে প্রথমে আমরা করছি মিশ্র ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছি, মানে মিশ্র ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছি, এই টার্মটাগুলো, ঠিক আছে। এই জায়গাটা করলাম। আর এখানে কী করলাম, এটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, গুণ দিয়ে রেখে দিয়েছি, এটা করেছি, সিম্পল। তারপরে নেক্সট কী করেছি, যেখানে 13 কেটে যাচ্ছে, এই জায়গাটায় 13 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 14/5, 14/5 ভাজক, এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি কত, এই জায়গায় 93/4, আর ভাজকের টার্মটা থাকলো। আবার মাঝখানে ভাজক থার্ড ব্র্যাকেট, এই দুটো গুণ করলে আমরা পাবো কত, 4.925 গুণিত 1.93। ওকে, তাহলে এই টার্মগুলো আমরা গুণ করে কী করলাম, সংখ্যাটাকে উল্টে দিলাম এই জায়গাটায় গিয়ে, ভাজক এই দুটো গুণ করলে আমরা এই টার্মটা পাবো। এখানে দেখো ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমরা কী পাচ্ছি 6/5, 6/5 ভাজক এই টার্মটা। আর এই টার্মটা তো দশমিক আছে, দশমিক হলে কী পাবো, পুরো সংখ্যাটা বাই দশমিকের জন্য 1, আর পরের সংখ্যা জটের সাথে 0, 5টা 0 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা আবার কী করতে পারি, ভাগটাকে গুণ করে উল্টে দিতে পারবো। তো 6/5 গুণিত কী হবে, এই সংখ্যাটা উল্টে যাবে, গিয়ে আমরা কী বলি 6 লাখ ভাজক 6 লাখ বাই 47,52,625। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে তোমার সংখ্যা যেটা আসবে সেটা হচ্ছে 0.12625 প্রায়, কারণ আরও অনেক সংখ্যা আসবে, ঠিক আছে। তো তোমাদের বলবো এই অঙ্কটা প্র্যাকটিস না করতে, একবার জাস্ট এমনি করে নেবে ভাবে দেখে, এই অঙ্কটা প্র্যাকটিস করার কোনো দরকার নেই আমার মনে হয়, ঠিক আছে। কারণ এই ধরনের অঙ্ক কিন্তু আসে না, খুব কম। তাহলে 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা আসছি 4 দাগে, এবং এটা এই ক্লাসের এই স্কুলের লাস্ট দাগ নম্বর, ঠিক আছে। লাস্ট দাগ নম্বর, অর্থাৎ 4 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 4 বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা বলেছে, যে পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি তার তল সংখ্যা ও কৌণিক বিন্দুর সংখ্যা কত। তো তার তল সংখ্যা হবে 6টি এবং কৌণিক বিন্দুর সংখ্যা হবে কত, 6টি হবে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বরটা কোশ্চেন এখন চিত্র আছে, 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে প্রথমে বলেছে যে প্রদত্ত চিত্র থেকে এইটা প্লাস এটা মাইনাস এটা মানে মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে দেখো যে কোণ বিওসি, এই যে কোণ বিওসির মানটা কত হবে, কোণ বিওসি মানে এই কোণটা বের করতে বলেছে। তো এই কোণটা কত বলা আছে এখানে, 50, তো এখানে লিখে দিয়েছি। এবং সিওডি মানে কোনটা, এই কোণটা বলেছে, এই কোণটা কত দেওয়া আছে 90। তাহলে অতএব কোণ বিওসি প্লাস কোণ সিওডি সমান কী পাবো, 50 + 90 সমান কত, 140 ডিগ্রি। আবার কোণ বিওডি সমান কী পাবো, যে কোণ বিওডি, চিত্রে দেখো তোমরা একটু ভালো করে চিত্রটা দেখো, যে কোণ বিওডি বলতে এই পুরোটা মানে কি 50 আর 90 পড়ছে, তাহলে 50 + 90 সমান কত, 140। একই রকমভাবে কোণ বিওসি কত, 50, বিওসি হ্যাঁ বিওসি এখানে কিন্তু তোমার কী হবে, শুধু 85 হবে, ঠিক আছে। এখানে তোমার শুধুমাত্র কী হবে, বিওসি তোমার 85 হবে। ওকে, এখানে একটু ভালো করে দেখে নেবে যে এখানে কিন্তু তোমার 50 + 40 হবে না, 85 হবে, 90 হবে না, ঠিক আছে। কারণ এখানে বলে দিয়েছে বিওসি, তো বিওসি তো আমরা প্রথমে পেয়ে গেছি কত, 50, বিওসি বলতে এইটুকুটা 50 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিওডি মাইনাস কোণ বিওসি সমান কী পাবো, তাহলে কোণ বিওডির মান পেয়ে গেছি কত, 140 মাইনাস কত, 50 হবে, ঠিক আছে। এখানে কী হবে, 50 হবে। তাহলে 140 থেকে 50 বাদ দিলে আমরা কী পাবো, 90 পাবো, ঠিক আছে। অ্যান্সার হবে 90। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে চিত্রসহ সংজ্ঞা লেখ, চিত্রসহ সংজ্ঞা উদাহরণ দাও। প্রবৃদ্ধ কোণ, তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলবো, যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড়, যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা কম বা ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন 185, 200, তোমার 290, 280, এসব হচ্ছে প্রবৃদ্ধ কোণ। চিত্রটা এরকম হবে। নেক্সট কোশ্চিন এবং এই ক্লাসের লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে বলেছে লাস্ট কোশ্চিন আজকের, যে রম্বস ও সামন্তরিকের চিত্রসহ পার্থক্য লিখতে বলেছে। পার্থক্য মানে ডিফারেন্সটা কী হবে? তো রম্বসে দেখো, রম্বসের সমস্ত বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। এটা রম্বসের সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এটা হচ্ছে রম্বসের চিত্র, এটা হচ্ছে সামন্তরিকের চিত্র। এইগুলো আমাদের 7 নম্বর স্কুলের কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।